দর্শক, বিসিবিতে রাজা যায় আর রাজা আসে, কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স আর বদলায় না। দর্শকরা হা হুতাশ করেন, ভাবেন যে আর কোনো দিন ম্যাচটা দেখবো না, কিন্তু আবার দেখতে বসেন, আবার একই হতাশায় ডোবেন। কিন্তু মাঠের পারফরমেন্স যেমন একই রকম, বাংলাদেশ বিসিবিতেও একটা ক্যারেক্টার সবসময় একই রকম থাকেন। কোন একজন মানুষ থাকেন যিনি সব কিছু পরিচালনা করেন। আমাদের আজকে স্যাটারডে স্পোর্টসে সেরকম একটি ট্যাগলাইন আমরা নির্ধারণ করেছি, বিসিবি ড্রাইভিং সিটেকে। আমরা সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, যে ড্রাইভিং সিট মানে কি, সব কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে আছেন ইফতেখার রহমান মিঠু, তিনি বিসিবির পরিচালক, একই সঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আছেন, আরও অনেকগুলো কমিটির দায়িত্বে আছেন। তবে আম্পায়ার্স কমিটির কথা বলতে হয়, শরফুদ্দৌলা সৈকত, যিনি এই মুহূর্তে বাংলাদেশের হয়ে লর্ডসে আমাদের গৌরবের লাল সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছেন, সেই কমিটির দায়িত্বে আছেন ভাই। মিঠু ভাই দারুণ কাজ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য। একই সঙ্গে আছেন, অনেকদিন পর দেখা পেলাম, শামীম চৌধুরী, আমাদের সিনিয়র সাংবাদিক, যিনি বিসিবি নিয়ে অনেক কাজ করেছেন, অনেক তদন্ত বিশ্লেষণ, অনেক আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আসলে কথা বলছিলাম, আসলে বিসিবি ড্রাইভিং সিটেকে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মিঠু ভাই, একটা জিনিস আমরা অতীত থেকে দেখে আসি, সেই মোস্তফা কামালের সময়, যেহেতু আমার শুরু, তার আগে শামীম ভাই বলতে পারবেন, সেই সময় দেখতাম কোনো একজন ব্যক্তি, কামাল ভাই সভাপতি ছিলেন, কেউ একজন সব কিছু চালাতেন, আমি তার নাম বলতে চাই না, তিনি আওয়ামী লীগের এক সময় বড় রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তারপরে নাজমুল হাসান পাপনের বোর্ডে আপনারাও ছিলেন, সেই 12-15 বছর শাসনেও আমরা আইএইচ মল্লিকের নাম যদি সরাসরি বলি, তিনি আসলে এক ছোট্ট আধিপত্য চালাতেন, আসলে সব কিছু বোর্ডে নির্ধারণ করতেন, কে কী করছেন, কে থাকবেন চাকরিতে, কে যাবেন, সব কিছু। ফারুক আহমেদের সময় তো আপনারা বলেই দিয়েছেন, সব কাজ তিনি নিজেই করতেন, সম্ভবত আইএইচ মল্লিক নিজেই ফারুক আহমেদ হয়ে গিয়েছিলেন। এই যে আমিনুল ইসলাম বুলবুল আছেন বিসিবির সভাপতি, বেশি দিন হয় না, 1-1.5 মাস হলো তিনি এসছেন, এই সময় কি নতুন মল্লিক কেউ হয়েছেন কিনা? এখন পর্যন্ত তো না। যেটা আপনার অ্যাকচুয়ালি ধরেন, আমি তো আপনার পাপন ভাইয়ের লাস্ট টেনিয়রে ছিলাম 3 বছর, আর ফারুক আহমেদ সাহেবের সময় ছিলাম। ইয়েস, অনেকটা ডিনাই করব না, কিন্তু কথাটা হচ্ছে এখন যেটা এই প্রেসিডেন্টের একটা জিনিস দেখছি, যে উনি কিন্তু টিম হিসাবে কাজ করার চেষ্টা করছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যে প্রতিটা ডিসিশনই কিন্তু সবাই মিলে নেওয়া হচ্ছে। সেই জন্য অনেক পেন্ডিং ইস্যুস আপনি এখন কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। সো রাইট নাও আমি বলবো যে আমরা যদি বলি, আমি জোর গলায় বলতে চাই যে এখন সবাই আমরা রেসপন্সিবল, সবাই মিলে। আজকে পর্যন্ত যদি আপনি বলেন, সবাই আমরা রেসপন্সিবল। যা যা ডিসিশন নেওয়া হচ্ছে আমরা সবাই জানি, সবাই মতামত নিয়ে ডিসিশনগুলি নেওয়া হচ্ছে। মিঠু ভাই তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবেন, সরাসরি হয়তো দিতেও পারবেন না। আমরা যেটা বললাম যে আইএইচ মল্লিক, নতুন কোনো মল্লিক হয়েছে? শামীম ভাই, আপনি যদি গণমাধ্যম কর্মী, যিনি বোর্ডে ছড়ি ঘুরাচ্ছেন, এই চেয়ারে যাচ্ছেন, ওই চেয়ারে যাচ্ছেন, বলছেন তুমি চাকরিতে থাকবা, তুমি থাকবা না, মানে সভাপতি তো নাজমুল হাসান পাপন হয়তো সবাইকে নিয়ে থাকতেন, কিন্তু মল্লিক এই বাকি কাজটা করে দিতেন আর কি, বোর্ড চালানো, পলিটিক্স করা, গুটি চালানো, এরকম কেউ হয়েছে আপনার জানা আছে কিনা? আপনার কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন। আমি এখন একটু আমার পেশায় একটু বেশি ব্যস্ততার কারণেই আমি ক্রিকেট বোর্ডে আমার একটু কম যাওয়া হয়, অনেক বেশি যাওয়া ছিল, এখন একটু কম যাওয়া হয়। আমি যদি এখানে আমার পাশেই তো আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান, কিন্তু উনি আর একটা বড় পরিচয়, যে গণমাধ্যম কর্মীরা কিন্তু ওনার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি উত্তর আশা করি, এবং এখানে জবাবদিহিতামূলক অনেক কিছু প্রশাসন পরিচালনার জন্য উনি ভালো উত্তর দিতে পারবেন। তা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে আমাদের যে বিসিবিতে প্রবেশাধিকার, বিসিবির যে কম্পাউন্ডে আসা যাওয়া, এটা অনেক সংকুচিত হয়ে গেছে। আমি ইদানিং একটা কমপ্লেন পেয়েছি, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ক্রিকেট বোর্ডের বেশ কটা গেট আছে, এখন গেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? সেটা হচ্ছে তারা ধারণা করতেছে যে বাইরে থেকে কেউ, যারা ইভেন ক্লাব অফিসিয়ালরা আগে যে গেটটা দিয়ে ঢুকতো, সিসিডিএমের গেটটা, সেটা রিসেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এই বুলবুলের ক্ষমতা আসার পরেই। সেটা আপনি যা বলছেন যে নতুন মল্লিকের আবির্ভাব কি না, এই ধরনের কিছুই শোনা যাচ্ছে। সেটা কি বুলবুল ভাই করছেন? বুলবুল ভাই নিজেও জানে কিনা আমি জানি না। আপনি খেয়াল করে দেখবেন যে যেটা আমরা যে 4 নম্বর এবং 5 নম্বর যে স্টেডিয়ামের যে মেইন গেট, যেটা কিন্তু আপনি আপনার যে
ওই যে কিছু মার্কেট আছে যেটা হলো ফার্নিচারের মার্কেট, ওই জায়গাটা কিন্তু দুইটা গেট আছে পরপর। সে দুইটা গেটটা কিন্তু একটা হচ্ছে ছিল স্টোর রুমে যাওয়ার জন্য, একটা হচ্ছে সিজিডিএমে যাওয়ার জন্য। সিজিডিএম কিন্তু ক্লাব সংগঠকদের একটা জায়গা, এবং এই যে 72টা ক্লাব যারা এফিলিয়েটেড ক্লাব আছে, বাইরেও আপনি যারা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে যারা খেলছে এবার ধরেন 60টা, তাদের কিন্তু অবাধ যাতায়াত থাকার কথা। এবং সেই গেটটা যে বন্ধ করে দেওয়া হয়েছে রিসেন্ট। এবং আপনার যে ওইখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে স্টোর রুমে যাওয়ার জন্য, যেই স্টোর রুমে কিন্তু প্রচুর মালামাল যায়। আপনি জানেন যে এক বছরে শুধু 12 কোটি টাকার বলই ক্রিকেট বোর্ড কিনে, এই সর্বশেষ অর্থ বছরে 12 কোটি টাকার বল কিনছে। এরপরে বিভিন্ন ক্রীড়া সরঞ্জামাদি আছে তাদের, আপনার অনেক কিছু আপনার স্টেশনারি জিনিস আছে, এই জিনিসগুলো ঢুকবে এখন মেইন গেটে ঢুকতেছে, গেট আটকানো হয়েছে। এবং এই গেটটা আটকা দেওয়ার ফলে হয়েছে কি জানেন, আমি রিসেন্টলি যে একটা জিনিস দেখলাম যে ফার্নিচারের যে দোকানদাররা যারা ছিল তারা কিন্তু তাদের যে পস্টাগুলা সেটা কিন্তু দোকানের মধ্যেই রাখতো। এখন যেহেতু গেট আটকে দেওয়া হয়েছে তাদের জন্য ব্যাপক সুবিধা, তারা ফ্লোরেও এখন ফার্নিচারের জিনিসগুলো রাখছে। এবং এখানে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গায় এই ধরনের আপত্তিও আসছে যে ক্রিকেট বোর্ডের 2 জন পিওনের চাকরি নিয়ে, মানে 2 জন মানে পিওন এবং আপনি মাঝামাঝি স্তরের যে 2 জন কর্মচারীর চাকরি নিয়ে টান দেওয়া হয়েছে, অ্যাকাউন্টসের একজনের চাকরি নিয়ে টান দেওয়া হয়েছে, এবং বিভিন্ন কিছু যে ওর লোক কেন ফারুক সাহেবের আমলে ছিলেন খুব বিশ্বস্ততার সাথে। ওনার যে পিএসটা কিন্তু আপনি জানেন যে তৌহিদ কিন্তু আমির তো কিন্তু ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পিএস ছিলেন। তো পিএস পোস্টটা কিন্তু এমনই, যে প্রেসিডেন্ট হবে না কেন পিএস পোস্টটা চেঞ্জ হয় না, উনি কিন্তু ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত একজনই থাকেন, তাই না? সেখানে যে এই যে ফারুক সাহেবের সময় যখন যে পিএস ছিল তার চাকরি নাই, ছেড়ে দেওয়া হয়েছে। এই যে আপনি এই এতগুলো ঘটনা ঘটছে, বুলবুল ভাই জানে কি না জানি না, অনেক কিছু উনি জানে কি না জানি না, কিন্তু ক্রিকেট বোর্ডে কিন্তু এখন প্রচন্ড একটা অস্থিরতা দেখবেন। অস্থিরতা কি আপনি বলতেছেন আমি বুঝলাম, অস্থিরতা, গেট বন্ধ করা, হয়তো স্বচ্ছতার জন্য গেট বন্ধ করবো, আমি জানি না কি জন্য করেছে, কিন্তু মানে এই কাজগুলো করছে কে? মিঠু ভাই করছেন? আপনি তো খেয়াল করে দেখবেন যে না, অবশ্যই না, কিন্তু মিঠু ভাই যেহেতু গণমাধ্যম কর্মীদের জবাবদিহিতার জন্য সবচেয়ে বড় সোর্স আমাদের, ওনাকে আমি সেদিন ফোন করে বলছি যে আপনার যে বিক্ষিপ্তভাবে যে কথাবার্তা বলতেছে এটা হয় না, মূলত হচ্ছে কি বোর্ড প্রেসিডেন্ট যদি বোর্ড প্রেসিডেন্ট সরাসরি কোনো সিদ্ধান্ত কথা জানাতে পারেন, এরপরে জানাতে পারে যদি সবচেয়ে বড় অধিকার কিন্তু মিডিয়া কমিটি চেয়ারম্যান হিসেবে আপনার বা মিডিয়া ম্যানেজারে, যারা সরাসরি গণমাধ্যমকে বিভিন্ন সিদ্ধান্তের তথ্যগুলো দিবেন। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের, আমি একটা প্রশ্ন রাখতে চাই, ক্রিকেট বোর্ডের মিটিংয়ে একটা চর্চা দেখতেছি, এটা কবে থেকে শুরু হয়েছে জানেন? যখন টুটুল ভাইরা বোর্ডে ছিল আপনি তখন কিন্তু এমন একটা অবস্থা ছিল যে ঢাকার ক্লাবের ইকুয়েশনটা ছিল, ঢাকা ক্লাবের যে 12 জন পরিচালক 6 হয়ে গেছে, আওয়ামী ঘরানা 6 জন, বিএনপি ঘরানা 6 জন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন হয়েছে। ইভেন জেলা বিভাগও কিন্তু একই অবস্থা ছিল। এই সমবন্টন থাকাতে হয়েছে কি বোর্ডে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা পড়তে হতো, এবং সেখানে কিন্তু ব্যাপক যুদ্ধ হইতো। এবং টুটুল ভাই কিন্তু আর্থিক স্বচ্ছতার ব্যাপারে এত স্ট্রং ছিলেন, উনি কোনোভাবেই কোনো কিছুতেই সব কিছু সাধনের জন্য উনি মরিয়া ছিলেন। আপনি দেখবেন এখন বোর্ডে কোনো কিছু প্রস্তাব হওয়া মানে সেটা পাস হওয়া নির্দ্বিধায়। বোর্ডের মিনিট যদি কেউ দেখে থাকেন দেখবেন যে প্রস্তাব হয়েছে। আমরা শামীম ভাই আপনার এই জায়গাটায় আসবো, বোর্ডে কি হচ্ছে। আমার কাছে মিঠু ভাই যে বিষয়গুলো বলতে, আমরা আসলে এই বিষয়গুলো আমি অবতরণ করতে চাইনি। এই যে অনেকগুলো গেট বন্ধ হয়ে গেছে, হয়নি, এগুলো কি আপনি জানেন? এটা আমি জানি না। আমার কথাটা হচ্ছে যে আমরা যেখানে আমার ডিপার্টমেন্টের যে দিক দিয়ে যাওয়ার কথা আপনাদের সাংবাদিকদের সেটা সেম আছে। হ্যাঁ, এটা কারণ আর অন্যান্য যেভাবে আমরা যাই সেভাবে যাই, এটা উনি হয়তো বলছে যে কেন, এটা আমি কালকে ফাইন্ড আউট করে নিব। মানে কোনো একজন হয়তো বা এই যে অদৃশ্য শক্তি যেটা আমরা আলোচনা করছিলাম যে ড্রাইভিং সিটে হয়তো বা কেউ একজন বসার চেষ্টা করছেন, এটা খুব স্বাভাবিক। শোনেন, আমরা আপনার যদি জানেন লাস্ট 2 বোর্ড মিটিংয়ে আমরা একটা বিরাট ডিসিশন নেওয়া হয়েছে যে টু অ্যাপয়েন্ট HR কনসালটেন্ট। এই যে উনি যে বলছে যে এইসব বিক্ষিপ্ত ঘটনা যে ঘটেনি এটা আমরা বলবো না, কিন্তু এগুলি তো কোথাও বন্ধ করতে হবে। সেই জন্যে যেটা করা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন আগে এর রেফারেন্স ওর রেফারেন্সে আমরা লোকজন পেয়েছি। আই এম টকিং অ্যাবাউট লাস্ট 20 years, নট 25 years। মানে ট্র্যাডিশন হয়ে গেছে। এইটা ভাঙার জন্য যেহেতু আমাদের কারেন্ট প্রেসিডেন্ট একটা অর্গানাইজেশন থেকে এসেছে, আমরাও নানান ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের কিন্তু প্র্যাকটিস হচ্ছে যেইভাবে HR চলে সেইভাবেই কিন্তু অর্গানোগ্রাম হয়।
আমরা এখন চেষ্টা করছি, কতটা সফল আপনার হব আমি জানি না, কিন্তু আমরা একটা HR কনসালটেন্ট এনে পুরো মানে আপনার পূর্ণ বিন্যাস করার চেষ্টা আমরা সেটাই চাই। আপনি HR কনসালটেন্ট হিসেবে নতুন একটা সংস্কৃতি দাঁড়াবে। আমার একটা প্রশ্ন না করলেই নয়, যে আমরা বিসিবি সভাপতির উপদেষ্টা নিয়োগ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আসলে, বিশেষ করে সৈয়দ আবিদ হোসেন সামি আমাদের সহকর্মী, তাকে নিয়ে। কিন্তু আপনার কাছে আমি ডিরেক্টলি জানতে চাই, তিনি আবার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তিনি আসলে কাজ করতে আর ইচ্ছুক নন। তার স্ট্যাটাসটা আসলে কি? তিনি কি বিসিবি সভাপতির এখনো উপদেষ্টা আছেন? যেহেতু আপনি বলেছেন বিসিবি সভাপতির সব সিদ্ধান্ত আপনাদের সঙ্গে নিয়ে করেন, তিনি কি এখনো উপদেষ্টা আছেন কি নেই? না না, এখনো আছেন, নাহলে তো আপনি দেখতেন যে আমরা ওকে একটা কিছু ইস্যু হতো। এখনো যে পজিশন আছে স্ট্যাটাস কো এটাই আছে। এটা হচ্ছে প্রেসিডেন্টের একদম পার্সোনাল এখতিয়ার যে আপনি কাকে নেবেন। ফারুক সাহেবের সময় নিয়েছিল, পাপন ভাইয়ের সময় ছিল। এখান থেকে উনি মনে করেছেন সামি উইল বি হেল্পফুল। তারপরে আপনার ট্যুরিজম, ক্রিকেট ট্যুরিজম ইয়ে করেন, উনি একটু চিন্তা করে ডিফারেন্টলি, এই জন্যে উনি নিয়েছিল। তারপর যাই হোক, আমরা সবাই জানি অনেক সমালোচনা বলেন আর প্রশংসা বলেন, দোনোটাই হয়েছিল। সমালোচনা হওয়ার কারণে, কারণ আমিনুল ইসলাম বুলবুল যিনি বিসিবি সভাপতি দীর্ঘদিন কাজ করছে, আমাদের ক্যাপ্টেন, তিনিও আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন তিনি আসলে সামিকে চান, ব্যক্তিগতভাবে চান, কাজ করাতে চান। তিনি আসলে এই তার যে বা যুদ্ধে একজন সৈনিক বানাতে চান, আমাকে অনেকবার কনভিন্স করার চেষ্টা করেছেন, বলেছেন। এখন শামীম ভাই, আমার প্রশ্ন হচ্ছে, অনেক জায়গায় আপনারাও বলেছেন যে সরকারি উপর মহল থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের উপর, এরকম আমরা একটা সমালোচনা শুনেছিলাম। কিন্তু সেই সভাপতি আবার আমাকে বলছেন, অনেক জায়গায় বলছেন তাকে দরকার। মানে আপনি কি এরকম শুনেছেন নাকি তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কিছু? দেখুন, আসলে এখানে তো আপনি নিজেই বলেছেন যে কিছুটা সমালোচনা তো হয়েছে এই কারণেই, সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা যেটা আপনি উপদেষ্টা, প্রেসিডেন্ট যে উপদেষ্টা নিতে পারেন 5 জন, তার পদ মানে তার ক্ষমতা বলে, প্রদত্ত ক্ষমতা বলে, সেই 5 জন উপদেষ্টা নিয়োগের জন্য একটা ক্রাইটেরিয়া করা আছে। আপনি দেখছেন নিশ্চয়ই গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে লেখা আছে মানে খ্যাতিমান ক্রিকেটার অথবা খ্যাতিমান সংগঠক, দুটোই বলা আছে অবলিক আর কি। আপনি খেয়াল করে দেখেন যে এই রুলসটা কিন্তু, এই গঠনতন্ত্রের এই ধারাটা কিন্তু ভায়োলেট হয়েছে ফারুক ভাইয়ের আমলের শুরুতে। ফারুক ভাই যে 3 জন উপদেষ্টাকে নিয়েছেন, মানে প্রথমে 2 জনের পরবর্তী একজন, ওই পরবর্তী একজন সর্বশেষ যে উপদেষ্টা যাকে নিয়েছেন উনি ওই ক্রাইটেরিয়া ফিল আপ করেন, বাকি 2 জন কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করেন না। এটা কিন্তু ওইখানেও একটা ব্যত্যয় ঘটছে নিয়মের। আর এইখানে যেটা হয়েছে 3 জনের ক্ষেত্রে নিয়মটা ব্যত্যয় হয়েছে। আমি যদি বলি এটা, কারণ আপনি স্বামীর তাও কিছুটা পরিচয় আছে যে স্বামী ক্রিকেটার এবং আপনি সংগঠক, যেহেতু আপনি এখন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার এডক কমিটিতে আছে, অর্থাৎ তাকে এই ক্রাইটেরিয়া মানা যায়। এখানে কোথায় লেখা আছে যে আপনাকে ট্যুরিজম বোর্ডের? কিন্তু সেটা যদি, আমার প্রশ্ন আমার বোঝার জন্য, যদি সেই সংগঠন গঠনতন্ত্র কেউ লঙ্ঘন করে থাকে, সেটা যারা উপদেষ্টা হয়েছেন তারা করলেন নাকি যারা তাকে নিয়োগ করলেন? 100% নিয়োগ অথরিটি আপনি ধরে নেন। এখানে বুলবুল ভাই, আপনি নিশ্চিত না হোক, কাল যদি সেটা আদালতে চ্যালেঞ্জ হয়, আপনি গণতন্ত্র থাকবে না। কারণ আপনি খেয়াল করতে পারেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে সরকারের। এখন যদি এমন হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে ক্রিকেট বোর্ডে, ধরেন আপনি প্রেসিডেন্ট নিয়োগটা হচ্ছে টোটালি হচ্ছে বিধিসম্মত হয় নাই, কারণ আপনি গঠনতন্ত্রের কোনো ধারা যদি আপনি আমাকে দেখাতে পারেন, সাংবাদিকতা ছেড়ে দিব, সেখানে লেখা আছে ইমপিচমেন্টের কোনো অর্থ নেই। ওনারা যে স্বাক্ষর করেছে ইমপিচমেন্টের জন্য, সেটা কোথাও কি লেখা আছে যে ইমপিচমেন্ট করতে পারবে বোর্ড প্রেসিডেন্টের? বোর্ড প্রেসিডেন্টকে এতই ক্ষমতা দেওয়া আছে যে বোর্ড প্রেসিডেন্ট চাইলে অনেক কিছু করতে পারে। সেখানে এনএসসির কেউ যেই ধারা বলে এনএসসি চিঠি দিয়ে যে ফারুক ভাইকে যে অপসারণ করে বুলবুল ভাইকে নিয়োগ দিচ্ছে, ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে 13 খর 4 এত ধারা। খেয়াল করে দেখেন আপনি, সেই ধারা অনুযায়ী কি জানেন এনএসসি কিভাবে তার মানে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আপনার কাউন্সিলর নিযুক্ত করবে সেটা আছে, কিন্তু ওখানে অপসারণ নাই, পরিষ্কার করে লেখা আছে। অপসারণের কোনো জায়গায় আপনি যদি বলেন শামীম ভাই, ফারুক ভাই নিয়োগের সময় একই অবস্থা। ওই যে আহমেদ সাজ্জাদুল বাবিকে যেভাবে আপনার উনি তো পদত্যাগ করেন, আমার ধরনের পরিস্থিতির কারণে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়তো বা মিঠু ভাইরাও বাধ্য হয়েছেন, পরিস্থিতি থাকে।
বাইরে থেকে সমালোচনা করা যতটা সহজ, ভেতরের পরিস্থিতি আসলে মিঠু ভাই এরকম থাকে না। মানে আমরা যেমন বাংলাদেশ টিমকে যতই সমালোচনা করি, যারা ক্রিকেটটা মাঠে খেলেন তারা যে কোনো মানে চেষ্টা ত্রুটি রাখছেন তা তো না, সে তো পাচ্ছে না কোনো কারণে, রেজাল্টে তারা আসছে না, ইয়েতে এবিলিটিতে সমস্যা হচ্ছে, কিন্তু তাই বলে সে তার সেরাটাই দিচ্ছে। এখন আপনি তো কেউ এসে বলেনি যে আমাকে দলে নেন, কেউ এসে বলেছে আপনি তার সেরা ক্রিকেটারকে নিয়েছেন, সে পারফর্ম করতে পারছে না, সেটা আসলে আমাদের সামগ্রিক সবার পুরো সিস্টেমের ব্যর্থতা। আমরা আসলে আসতে চাই আসলে আসল জায়গাটা, আসলে বিসিবি আপনি যেটা বলছেন ড্রাইভিং সিটে কে আছে, পরিবর্তনের স্বপ্নটা কিন্তু মিঠু ভাইরা করে যাচ্ছেন। একদিক দিয়ে যদি চিন্তা করেন, এই আম্পায়ার নিয়ে আমরা কত না রিপোর্ট করেছি মিঠু ভাই, যে আম্পায়ারিং হচ্ছে না। শামীম ভাই আপনিও করেছেন, আমার সাথে মিঠু ভাইয়ের অনেক জায়গায় কথাবার্তাই হতো যে কি হচ্ছে মিঠু ভাই, এসব আমরা আগে দেখেছি, হয়তো বা তার রেজাল্ট আমরা মাঠে পাচ্ছি এখন। 10টা বছর আমাদের ঘরোয়া ক্রিকেটে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা একটা কার্ড যদি একটু দেখাতে চাই, সাইমন টফেল নামে একজনকে মিঠু ভাই নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন। এই কাগজটা একটু যদি দেখতে চাই আমরা, সাইমন টফেলের এই এজেন্টটা না ঠিক, এটা হচ্ছে আমরা পরবর্তীতে কথা বলবো। এর পরের যে পিকচার কার্ডটা আছে সেটা দেখাতে চাই একটু আমরা। পরের যে পিকচার কার্ডটা আছে সাইমন টফেলকে নিয়ে বিসিবির, হ্যাঁ এটা না, এরপরে আরেকটা কার্ড আছে। আমরা যেটা বলছিলাম মিঠু ভাই যে আপনারা সাইমন টফেলকে 3 বছরের জন্য বোধহয় আপনারা নিয়োগ কাজে লাগাতে চান আসলে। চাচ্ছি, জি জি। পরের কার্ডটা একটু যাবে পিকচার কার্ড 2-তে, হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা এই যে এজেন্টটা 19 নম্বরে ছিল, আমরা যদি দেখতে পারি সেখানে হয়েছিল সাইমন টফেলকে আমরা 3 বছরের জন্য আসছেন। ফেজ 1-এ যদি যাই, আমরা যদি ফুল স্ক্রিন দর্শকরা দেখেন তাহলে আরও বেশি বুঝতে পারবেন যে প্রথম বছর $3,30,000 এবং দ্বিতীয় বছর $1,80,000 এবং তৃতীয় ফেজ থার্ড ইয়ারে $1,75,000 খরচ হবে। এবং টাকার অঙ্কে যদি এই 3টা ফেজে আমরা খরচ করি, প্রায় 8.5 কোটি টাকার মতো আমরা আসলে ব্যয় করব সাইমন টফেলের পিছনে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, সাইমন টফেল আসবেন, খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা জানি আম্পায়ারদের যে কাগজ, যেসব কাগজ নিয়ম কানুন লেখা থাকে আমাদের ভাষাগত সমস্যার জন্য, এই কাগজটা এখনো বাংলায় করা হয়নি। আমাদের যারা আম্পায়ারে কাজ করছে, মানে এই উদ্যোগটা কত দূর আসলে আমরা এইটা অ্যাকচুয়ালি প্রসেসে আছে। কারণ এইটা আমি আপনাকে বলি, এইবার আপনারা জানেন, আমরা তো আপনি যে লাস্ট 3-4 বছরে দেখেন, আপনি অনেকে বলতে পারেন যে lot of things has happened because we got help from আপনার মিডিয়ার থেকে। কারণ অনেক সময় অনেক কিছু পিক করা যায় না, যে আমরা জাস্ট মনিটরিংটা বাড়াতেই কিন্তু আজকে এই ইমপ্রুভ হয়েছে। এখন সিচুয়েশন হচ্ছে যে আমরা যেই লেভেলে গেছি, হ্যাঁ, এর থেকে নেক্সট লেভেলে যেতে হলে আপনার আরও এনহ্যান্স ট্রেনিং লাগবে, হ্যাঁ, কারেন্টলি বেস। তো আমরা যখন আইসিসি নানান বোর্ডের সাথে যোগাযোগ করলাম, পরে দেখা গেল যে সাইমন টফেলই তাদের অ্যাডভাইজার, আইপিএলে অ্যাডভাইস হিসাবে কাজ করে, এখন আমেরিকায় করছে। তখন আমরা অনেক দিন ধরেই কথা হচ্ছে। রাইট নাও যে এইটা দেখছেন, এটা হচ্ছে উই হ্যাভ নট কমপ্লিটেড, দিস ইজ উইল নট বি দ্য রাইট ফিগার। হ্যাঁ, এইটা ডেফিনেটলি আপনারা কোথাও থেকে পেয়েছেন, এটা হচ্ছে সে একটা প্রাইজ। তাই বলে এটাই যে হবে সেটা না, কারণ আমাদের জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু এখনো নেগোশিয়েট পর্যায়ে চলছে। হ্যাঁ, সো কিন্তু আপনাদের বোর্ড সভাতে এই ফিগারটাই উঠেছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা ওনার সাথে যাব কি যাব না, যে ডকুমেন্টটা আপনি দেখবেন ওইখানে কি কি করা হবে সেটা নিয়ে কিন্তু সো আমরা প্রিন্সিপালি এগ্রি করেছি যে আমরা ওকে চাই। এখন যেটা যে কোনো সময় হয়, আমরা যখন কোচ একটা ঠিক করি, শামীম ভাইকে কোচ চাই, শামীম ভাইয়ের সাথে এগ্রি করি, তারপরে তার কন্ট্রাক্ট আলোচনা করা হয়। সো এইখানে সেকেন্ড থার্ড ইয়ারের যে জিনিসটা আসছে, যে আমরা দেখেছি যে পূর্বের মিস্টেক, যে আমরা অনেক এরকম কিন্তু 2008-এ একবার কিন্তু এরকম পয়সা মানে আমরা স্পেন্ড করে আমরা কিন্তু একটা একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে মনিটরিংয়ের অভাবে এটা কিন্তু আমাদের যেখানে সৈকত ভাই আছেন এলিট আম্পায়ার, ভাষাগত সহজে উনি বোঝাতে চেষ্টা করবেন। আমি আসছিলাম এটার পরিপ্রেক্ষিতেই আমরা
জিনিসটা হচ্ছে যে অনেক কিছু, এটা হচ্ছে কি সিনিয়র আম্পায়ার যারা বা ইন্টারন্যাশনাল লেভেলে যে আম্পায়াররা যাচ্ছে তাদের কিন্তু ইংলিশ মোটামুটি ভালো, কিন্তু তার নিচে যারা, হ্যাঁ, আমরা কিন্তু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের এগ্রিমেন্ট আছে, আমি এই প্রোগ্রামের আগেই দেখাচ্ছিলাম, আমরা কিন্তু গত বছর একটা টেস্ট নিয়েছি। সো এইটার পর্যালোচনা করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি পুরা আম্পায়ারিং যে কোড অফ কন্ডাক্ট অ্যান্ড দ্য লজ উই হ্যাভ টু ট্রান্সলেট ইন বেঙ্গলি। আমি বলছি যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি এই প্রজেক্টটা আসলে কতদিন লাগতে পারে? তার আগে সাইমন টোফেলের জন্য, যেমন ওইটার জন্য যে আমরা অর্থ ব্যয় করতে চাই না, যেমন আমাদের যদি আমরা ম্যানুয়ালটাই বাংলা করতে না পারি, সহজবোধ্য না করতে পারি, কি নিয়ম, সেটা তো আমরা খরচ করতে চাই না। আপনার কথা কারেক্ট, আমি এগ্রি করেছি। এই প্রসেসেই আপনি সৈকত এই বিদেশে যাওয়ার আগে সৈকত উইল অলসো গেট ইনভলভড ইন দিস প্রোগ্রাম। ওকে, হ্যাঁ, সৈকতকে আমরা যেটা ওনাকে অফার দেওয়া হয়েছে, আগে ছিল শুধু আম্পায়ার, এখন আমাদের এডুকেশনের হেড হিসাবে কাজ করবে। কারণ সৈকতের যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কিভাবে আপনি শেয়ার করবেন অন্যান্য এন্টায়ার, ছেলে বলেন মেয়ে বলেন, এখন তো নতুন আম্পায়ারও আসছে, তাদের সাথে। সো রাইট নাও এই প্রসেসে মানে আমি থ্যাংক ইউ যে আপনিও রিয়েলাইজ করছেন যে বাংলায় যদি আমরা থাকে তাহলে যে লোয়ার লেভেলের আম্পায়ারদের সুবিধা, কাজের সুবিধা, এবং আপনার সেই মানে এই যে ইচ্ছা মোটিভ নিয়ে কোনো আসলে সন্দেহ, শামীম ভাই কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়টা নিয়ে? না, মিঠু ভাই যেটা বললো না যে আপনি এটা এই ট্রান্সলেট করার জন্য আপনি অনেক কিছু খুঁজবেন, আচ্ছা এখানে অনুবাদক বহু আছে, আপনি হয়তো এখানে মিঠু ভাইয়ের জ্ঞাতার্থে বলি, এটা কিন্তু মরহুম আতাউল্লাহ মল্লিক যখন ছিলেন, উনি জীবিত অবস্থায় কিন্তু তখন তো এমসিসির লটাই ছিল হচ্ছে আপনার আইসিসির ল, এবং এটা টোটালটা ট্রান্সলেট করে এটা কিন্তু একটা আপনার বুকলেট করা হয়েছিল, সেইটা কিন্তু আম্পায়ারদের সবাইকে দেওয়া হতো, এবং ওইটা পড়ার পরে গ্রেডেশন পরীক্ষাটা হতো, এবং ওইখানে ওই পরীক্ষা কি কেমন করতো, এই গ্রেডেশনটা কিন্তু নিজ হাতে কিন্তু আপনার মল্লিক ভাই করেছেন। মল্লিক ভাই কিন্তু আমাদের ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি ছিলেন, এবং উনি এমন একজন মেধাসম্পন্ন লোক ছিলেন, উনি একই সাথে বাংলাদেশের আপনি আম্পায়ারিং ফার্স্ট ক্লাস আম্পায়ার ছিলেন, তারপরে হচ্ছে উনি ফিফা রেফারি ছিলেন, এবং উনি বাংলাদেশের এমন কোনো খেলা বিচরণে যেখানে উনি আম্পায়ারিং বা রেফারিং করেন নাই, এবং উনি এই খেলাধুলার আইন কানুন নিয়ে বইও লিখেছেন, এবং এই এমসিসির টোটাল লটা উনি বাংলায় অনুবাদ করছেন, এবং সেইটার একটা ট্রান্সক্রিপ্টটা এখনও মনে হয় খুঁজলে পাওয়া যাবে, একটা ছোট্ট বই করে দিয়েছিলেন, যে বইটা আমার কাছেও ছিল, আমি দেখেছি। উনি যখনই কোনো ল চেঞ্জ হইতো তখনই আবার এটাকে পুনর্মুদ্রণ ক্রিকেট বোর্ড করতো। এইটা কিন্তু আসলে উনি সাল পর্যন্ত উনি তো মারা গেছে 2003 সাল পর্যন্ত এটা ছিল, এবং এটা কিন্তু পরবর্তীতে ল যতদিন পর্যন্ত আপডেটেড না হয়েছে ততদিন পর্যন্ত মল্লিক ভাই ওই বইটাই পঠিত ছিল। উনি যেটা বললো, যেহেতু আমি সাংবাদিকতার আমার শুধু অভিজ্ঞতা না, যেহেতু আমার এইখানে অনেক চর্চা ছিল, আর উনি যেটা বললো যে আপনাকে যে দেখালো যে ফিগারটা সাইমন টাফেলের, আপনার জ্ঞাতার্থে বলি, আশরাফুল ভাই যখন এসিসি সিও ছিলেন তখন কিন্তু উনি এই ধরনের একটা কোর্স বাংলাদেশে করেছিলেন সম্পূর্ণ বিনা পয়সায়। উল্টা যেই টাকাটা দেওয়া হয়েছিল আম্পায়ার্স কমিটি কিন্তু সেখান থেকে টাকা বাঁচিয়ে আবার এসিসিকে ফেরতও দিয়েছে, উল্টাটা হয়েছে। এখন এরপরও কিন্তু আপনি মাহবুব ভাই ফার্স্টে এটা করলো 2006 সালে, না 2005 সালে চুক্তি করলো, 2006 সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে। সেইখানে কিন্তু আপনার রস টার্নার কিন্তু একটা টিম নিয়ে এই আপনার আম্পায়ারিং ডেভেলপমেন্ট অনেকগুলো একটা সেকশনে এটা কাজ করেছে, এবং তারা কিন্তু লেভেল 1-2 করে গেছে এখানে, এবং তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার এই যে গ্রেডেশনটা হয়েছে, খেয়াল করবেন সেই চুক্তিটাও কিন্তু অনেক কমে ছিল। এছাড়াও কিন্তু আপনাদের এখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু একবার যে স্টিভ বাকনার খুব নাম করা যে আম্পায়ার ছিলেন, উনি আমাদের যে অভিষেক টেস্ট করতে আসছিলেন, আসার পরে কিন্তু ওনাকে সাবেক চৌধুরী রেখে দিয়েছেন, সাবেক বোর্ড প্রেসিডেন্ট, এবং উনি এখানে থেকে আম্পায়ারদের কোর্স করেছেন, প্রায় উনি 2-3 সপ্তাহ ছিল, এবং কোর্স করে পুরো দেশের সবাইকে নিয়ে কোর্স করে এখানে উনি কিন্তু প্রথম গ্রেডেশন ন্যাশনাল পুল যেটাকে বলা হয়। কত টাকা নিয়েছিলেন উনি? কোনো টাকা না, শুধুমাত্র তাকে আপনার হোটেল, তখন তো হোটেল শেরাটন ছিল, এখন যেটা ইন্টার হোটেল শেরাটনে তাকে গেলে আবাসন দিতে হয়েছে, থাকা খাওয়ার কিচ্ছু না, ওনাকে টোটাল বিনা পয়সা কাজটা করেছেন। এখন কথা হলো কি যে আপনি কেন ক্রিকেট বোর্ডের টাকাটা এইভাবে, কেন ক্রিকেট বোর্ডের এই যে টাকাটা এখন দেখেন না,
সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের টাকাটা। আমি বারবার একটা কথাই বলি, এই টাকাটা 16টা ক্রিকেটের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা না। কেন বলি জানেন? এক হচ্ছে পাবলিক মানি কি, আপনি আইসিসির থেকে প্রতি বছর আমরা কিন্তু $27 মিলিয়ন উপরে পাই। আপনি খেয়াল করে দেখেন, আপনার সকল জায়গা যদি আপনি যোগ করেন এর অর্ধেক টাকাও কিন্তু ক্রিকেট বোর্ড যোগ করতে পারে না। আইসিসি যে টেস্ট ফান্ডে যে টাকাটা আসে সেই টাকাটা ক্রিকেটাররা যদি বিদ্রোহ করে, এখন কি করবেন আপনি? ক্রিকেটের টাকা আপনি ভাঙতেছেন, ইচ্ছা মতো খরচ করতেছেন আপনারা কয়জনে বসে। এবং ক্রিকেট বোর্ডে দেখেন আপনি ব্যালেন্স শিটগুলো দেখেন, প্রত্যেক বছর আয় ব্যয়ের হিসাব দেখবেন যে এ ফিউ টাকা মাত্র ফিক্সড ডিপোজিটে ঢুকে। আপনার 2021 সালে পাপন ভাই বলেছেন যে 900 কোটি টাকা এখন পর্যন্ত আনতে পারেন না। আমরা আসলে বোর্ডের যেসব হিসাব আছে একটু আলোচনায় ঢুকবো, যেসব এজেন্ডা হয়। আমরা তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম বিসিবি ড্রাইভিং সিটে কে আছেন সেটা নিয়ে। ড্রাইভিং সিট মানে যে ড্রাইভার ড্রাইভিং সিট সেটা বোঝাচ্ছি তা না, পুরো সামগ্রিকভাবে কে চালায় এ নিয়ে আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিসিবি সম্বন্ধে সব থেকে বড় সমালোচনা একটা বড় জায়গা হচ্ছে যে বিসিবির গ্রাউন্ডস নেই, নিজের মাঠ নেই, কিছু নেই। ফতুল্লা স্টেডিয়াম নষ্ট হয়ে গেছে, খুলনা আমরা নষ্ট করেছি, বগুড়া আমাদের নিজ হাতে ছুঁড়ে ফেলেছি একটা সময়, রাজশাহীর প্রতি যত্নবান ছিলাম না। বিসিবি সভাপতি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, দেখার চেষ্টা করেছেন সমস্যাগুলো কোথায় কোন জায়গায়। সেই জন্য বোধহয় গ্রাউন্ডস নিয়ে অনেক বেশি কাজকর্ম হচ্ছে। বিসিবির সবশেষ যে বোর্ড সভা আছে সেখানে ওই গ্রাউন্ডস নিয়ে অনেক কাজকর্ম হয়েছে, কথা হয়েছে, অনেক টাকার বরাদ্দ হয়েছে। আমরা একটু করে দেখতে চাই। আমাদের সামনে ইফতেখার রহমান মিঠু আছেন, শামীম চৌধুরী আছেন, তারা নিশ্চয়ই ইনপুট দেওয়ার চেষ্টা করবেন আমাদের সঙ্গে। আমরা আসলে একটু দেখাতে চাই কি আলোচনা হয়েছে ক্রিকেট বোর্ডে। 25 জানুয়ারি 2025 যখন আসলে ফারুক আহমেদ ছিলেন, সেই সময় বিসিবির ড্রেসিং রুম চেঞ্জ করবা, বৈদ্যুতিক কাজের জন্য অনেক টাকা বরাদ্দ হয়েছিল। চীন থেকে 70টি পিচ কাভার আনা হয়েছিল, সেটার জন্য বরাদ্দ। ফতুল্লা স্টেডিয়ামের বুয়েটের কনসালটেন্সি টিমের জন্য 4 জনের পরামর্শ ফি প্রায় অলমোস্ট 3.5 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। 45 কিউবিক ফুট মাটি ভরাটের জন্য হয়েছিল। 3টি ভেন্যু সংস্কার করার জন্য কিছু ব্যয় ধরা হয়েছিল। টোটাল প্রায় 19 কোটি টাকার মতো এই গ্রাউন্ডসের কাজে আসলে ব্যয় করা হয়েছিল। এবং মজার বিষয়, 11তম বিপিএলের মিরপুর যে স্টেডিয়াম বা স্টেডিয়াম, 3টে স্টেডিয়ামে সংস্কার কাজ করা হয়েছিল। সবশেষ যে বোর্ড সভা আছে 30 জুন 2025 সাল, যেটাতে দীর্ঘ 6 ঘন্টার মিটিং আপনারা করেছিলেন, সেই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, বিসিবির যে পূর্বাচল স্টেডিয়াম, যেটা নিয়ে আমরা অলমোস্ট 80-90 কোটি টাকা খরচ করে ফেলেছিলাম এর আগে নৌকার আদলে করতে যাই, ডিজাইন করতে যাই, যেটা পরে বাতিল হয়েছে। সেই 2টা স্টেডিয়ামের পূর্বাচলে 2টা মাঠ নিয়ে বরাদ্দ করা হয়েছে মাটি ভরাটের জন্য প্রায় 11 কোটি, আর একটা হচ্ছে 7 কোটি সামনে, যদি ভুল না করে থাকি। আরেকটা হচ্ছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, মানে আমরা আগে যেটা ফতুল্লা স্টেডিয়াম বলতে চাই, সেখানে প্রায় 2টা মিলে 17 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। এবং প্রায় 36 কোটি টাকা মাটি ভরাট, বালু ভরাটের জন্য বরাদ্দ করা হয়েছে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি। আপনার যদি কোনো ইনপুট থেকে থাকে। ইনপুট হচ্ছে এটা শুধু মাটি ভরাট না, কাজ আছে, হ্যাঁ, এন্টায়ার ইকুইপমেন্ট বলেন, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না, ইকুইপমেন্টস তো পরে আসছে, কিন্তু মিঠু ভাই যে এখানে ওর বাইরে এটা এখানে আছে, এখানে তো আছে। এর বাইরে আমরা যদি পূর্বাচলে পিচের মাটির জন্য, স্টোরের জন্য মেরামতের কাজ, পূর্বাচলের পিচ কিউরেটর, ফেন্সিং অপারেশনের সম্পূর্ণ বাজে, পূর্বাচলে বারমুডা ঘাস আনার জন্য একটা বরাদ্দ করা দেওয়া হয়েছে, ফতুল্লা স্টেডিয়ামের স্যান্ড ফিলিং এর জন্য মোট খরচ এখানে প্রায় 1,51,37,470 টাকা, আমি বলছি 470 টাকা বরাদ্দ হয়েছে। সে জায়গাটায় আমরা যদি পরের কার্ডটাতে যেতে চাই, সেখানেও দেখতে পারবো। সেখানে হচ্ছে অন্যান্য যে স্টেডিয়ামগুলোর জন্য বাজেট, বাংলাদেশ বয়েজ ক্লাবের জন্য একটা বরাদ্দ করা হয়েছে। ইন্ডিয়া রোডের কথা বলছিলেন আপনারা, সেখানে প্রায় অলমোস্ট কত 4 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর গ্রাউন্ডস ইকুইপমেন্ট কেনার জন্য খরচ হয়েছে। আর পরের কার্ডটা একটু যেতে চাই আমরা, 53 লাখ টাকা, কিন্তু 53 লাখ টাকা অন্যান্য ইকুইপমেন্টের জন্য তারা আসলে খরচ করছেন। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে গ্রাউন্ডস ইকুইপমেন্ট পার্টস কেনার জন্য ব্যয় হয়েছিল 14 লাখ টাকা ব্যয় করেছেন। কিউরেটর ট্রেনিং যেটা আপনারা বলছিলেন, সেখানে 7 লাখ টাকার মতো তারা আসলে ব্যয় করেছেন। 7,47,100 টাকা, আমি বলছি 100 টাকা, নট 99 টাকা। এর পরের কার্ডটাতে একটু যেতে চাই, সেই জায়গাটায় আসলে বরাদ্দ হয়েছে। মজার বিষয় আছে এখানে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য আমরা বরাদ্দ করেছেন 7,59,000 টাকা, 406 টাকা ব্যয় করা হয়েছে। চট্টগ্রামের টিকিট কাউন্টারে চেয়ার টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা সংস্কারের জন্য আপনারা প্রায় 1,23,800 টাকা দিয়েছেন। শহীদ চান্দ্র স্টেডিয়ামের সার্ভে খরচ প্রায় 10 লাখ। এটা কিসের জন্য? আপনি তো বোর্ড মিটিং এ ছিলেন। শহীদ চান্দ্রের এই যে এন্টায়ার স্টেডিয়ামে এগুলি কিন্তু সব করা হচ্ছে বুয়েট,
এদের দ্বারা কথাটা বলছেন। সো এগুলি এইসব আপনি একদম ডাইরেক্টলি আমরা কিন্তু আমরা পরে কাটটা যাই বেটার আছে তো আসলে যারা কাজ করতে যায় পাকিস্তান ক্রিকেট দলে বাংলাদেশ সফরে জায়ান্ট স্ক্রিন ভাড়া করার জন্য একটা দেয়া হয়েছে প্রায় 10 লাখ টাকা 10 লাখ টাকা জায়ান্ট স্ক্রিন ভাড়া করতে হচ্ছে কেন আমাদের নিজের স্ক্রিন নষ্ট এটা নতুন কেনার আগে হ্যাঁ ওই যে ওই পারে একটা ঝড়ে আপনার মনে আছে যে প্রবলেম ছিল ওইটা ওকে আমরা আসলে কয়েকটা মাঠের পরীক্ষা আমরা দেখতে যাচ্ছি আরেকটা লাস্ট কার্ড সমত আমরা যদি যেতে চাই সেই জায়গাটায় রাজশাহী স্টেডিয়ামে জিম স্থাপনের জন্য 19 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খুবই ভালো কথা নিশ্চয়ই রাজশাহী মানুষরা খুশি হবেন আমরা দেখতে চাই 20 লাখ টাকা বাজেটে কি রকম স্টেডিয়াম তৈরি করা হয় বিকেএসপি 1 নম্বর 2 নম্বর 8টি ক্যামেরা স্ট্যান্ড তৈরি করা হবে সম্ভবত আপনার যে মাঠে খেলাগুলো দেখেন প্রায় 8 লাখ টাকা আপনার বরাদ্দ করেছেন স্ট্যান্ড তৈরি করার জন্য 8 লাখ টাকা খরচ হবে আমার এই জায়গায় প্রশ্ন আছে একটা মিরপুর একাডেমিতে গ্রিন হাউস যে শেডটা আছে বানানো হয়ে গেছে তার জন্য আবার 5,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে এটা কেন এইটা হচ্ছে এইখানে আপনার যেটা মেইনটেনেন্সের জন্য লাগবে এইটা তো একটা নিউজিল্যান্ড আর অন্যান্য জায়গায় করে বৃষ্টিতে যাতে আপনার বৃষ্টিতে ইউজেজ হয় সো সেটা আমরা এটা আমিও জিজ্ঞেস করেছিলাম সেটা আগে করারও হয়েছিল আগে তো বিল্ড করা হয়েছিল সেটা খারাপ করার পরে এটার মেইনটেনেন্সের জন্য কিছু জায়গায় ধরেন এটা তো বানিয়েছে পানি লিক করছে বা করছে এসবের জন্য নতুন করে 5,30,000 টাকা 5,30,000 টাকা টোটাল 1,51,000 টাকা এই বাজেটটাই ব্যবহার হয়েছে 1,16,636 টাকা বরাদ্দ করা হয়েছে আমি যদি বলি একটা মজার বিষয় যে 36 কোটি টাকা বা ফতুল্লা স্টেডিয়াম নিয়ে অনেক বরাদ্দ দেখলাম আমার কাছে একটা কাগজ আছে এই কাগজটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট যেটা ফতুল্লা স্টেডিয়াম নিয়ে আসলে বিশাল একটা কর্মপরিকল্পনা তাদের আছে কি করবেন তারা পুরা পেজে কত টাকা কোন জায়গায় বরাদ্দ ক খ গ প্রজেক্ট নিয়ে সব মিলে তারা একটা প্রজেক্ট তৈরি করে রেখেছেন আমি যদি ভুল না করে থাকি প্রায় 250 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে রেখেছেন যেহেতু স্টেডিয়ামটা তাদের ঠিক করছেন কিন্তু আমরা যে তার আগে এত টাকা ব্যয় করে ফেলছি মিঠু ভাই সেটা কি ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাকে ভেরি ক্লিয়ারলি আমাদের যে মাঠ সংকট আমরা তো কিনতে গিয়েছিলাম যখন দেখাবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি খোঁজ নেবেন যে মাঠ এখন মানে কোনো প্রবলেম ছাড়া জায়গা পাওয়া ভেরি দুষ্কর হ্যাঁ সো এইখানে কিন্তু এইটা যখন ওরা স্টেডিয়াম করেছিল ইট ওয়াজ আ ম্যাসিভ ডিজাইন মিস্টেক আপনি তো জানেন যে এটা এমন জায়গায় আশপাশের ইন্ডাস্ট্রির ময়লাগুলো এখানে চলে আসছিল সো জিনিসটা হচ্ছে আমরা কিন্তু ঠিক করতেছি ওরা ঠিক করবে হচ্ছে স্টেডিয়ামটা হ্যাঁ কারণ আমরা যখন মাটি ফেলা হচ্ছে তখন কিন্তু একটা লেভেল মাটির তলায় চলে যাচ্ছে 6 ফিটের 6 ফিটের মতো মাটিতে চলে যাচ্ছে এখন এই দুইটা মাঠকে আমরা উঁচু করে উইকেট উঁচু করে একদম প্রপারলি যদি খেলার উপযোগী করতে হয় তাহলে এই জিনিসটা দরকার আর একটা জিনিস হচ্ছে আপনি বাই দ্য টাইম দে টেক অ্যাকশন অলরেডি দেখেন না কতদিন হয়ে গেছে এটা কিন্তু এখন থেকে আজকের থেকে 2-3 বছর ধরে সমস্যাটা তারপরেও আমরা চেষ্টা করছি এখন যে পানিগুলো আসছে আশপাশে সব ইন্ডাস্ট্রি থেকে সে পানিগুলোকে তখন কি আসা বন্ধ হবে জি এইটাই কোথায় যাবে পানিগুলো ওটা তো তাহলে ডিজাইনটা দেখতে হবে কারণ এটা তো আমি গ্রাউন্ডের না আমি বলছি যে যেহেতু পুরো কাজটা বিসিবি করবে না ওইটা নিশ্চয়ই এনএসসির কাজ এটা সাইমেন্টেনিয়াসলি দুটো চলছে আপনি একটা কথা বলছেন আমরা করব আমাদের যেখানেই মাঠ হোক আপনি যেখানেই স্টেডিয়াম দিউক মাঠ কিন্তু আমার মতো করে নিতে হচ্ছে আমি আজকে দেখেন ঢাকা যেখানে ফুটবল হয়েছে ঘাস ঠিক মতো লাগায়নি তো সুতরাং এরকম কিন্তু প্রবলেম হচ্ছে মাঠ কিন্তু আমরা করে নিব এই যে আজকে আপনার আমাদের ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ড হ্যাঁ এই এত বড় একটা জায়গা যাই হোক স্টেডিয়াম কবে হবে ওটা দেখা যাবে রাইট নাও আমরা এক্সিলেন্স সেন্টার বানাচ্ছি একটা
হ্যাঁ, ওইখানে অনেক কিছু থাকবে, প্লাস আপনার ক্রিকেট খেলার উপযোগী মানে একদম ফাইনেস্ট লেভেলের মাঠ দুইটা তৈরি করা হবে। সেই জন্যেই এটা বাজেট অ্যাপ্রুভ হয়েছে। তারপরে যখন টেন্ডার হবে, বিয়ে হবে, সেটার সাথে দুইটা মিলে দেয়। এটা কিন্তু খরচ না, বাজেট অ্যাপ্রুভ হয়েছে। শামীম ভাই, এইরকম প্রচুর টাকার বাজেট আমরা দেখলাম, বেশ স্টেডিয়াম বিভিন্ন জায়গায় বাজেট হয়েছে। আপনার কাছে কি মনে হয়, যখন ক্রীড়া পরিষদ তো এখন আসলে সহযোগিতার জন্য বারবার তারা এগিয়ে আছেন আমাদের জন্য, না এই জায়গাটায় আসলে ধারণাটা কি কনসেপ্ট, ক্রিকেট বোর্ডই এনএসসি সম্পর্কে বাজে একটা কনসেপ্ট দিয়ে দিছে। আমি আপনাকে বলি 2011 বিশ্বকাপকে সামনে রেখে এই যে একটু আগে টুটুল ভাই বললাম না, তারা কিন্তু লোটাস কামাল যে যখন উনি ছিলেন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, ক্রিকেট বোর্ডের টাকা খরচ করবে না বলে তারা কিন্তু এনএসসিকে চিড়ি দিচ্ছে, এনএসসি দ্বারস্থ হয়েছে। এনএসসি কিন্তু মাত্র 6 মাসের মধ্যে 354 কোটি টাকা খরচ করে 5টা স্টেডিয়ামের সংস্কার শোভাবর্ধন কাজ করছে। যেটা হচ্ছে আপনি মিরপুর স্টেডিয়াম ফ্লাড লাইট দেখেন, প্রত্যেকটা স্টেডিয়ামে চেয়ার দিকে নিবেন। ফতুল্লা স্টেডিয়ামে যে কাজগুলো, ফতুল্লা স্টেডিয়ামে সম্ভবত 57 কোটি টাকার কাজ তখন করেছে, খেয়াল করেন আপনি। কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মিরপুর স্টেডিয়াম ছাড়া কোনো স্টেডিয়াম কিন্তু ক্রিকেট বোর্ডকে লিজে দেয় নাই। প্রত্যেকটা স্টেডিয়ামকে ব্যবহারের অনুমতি, এবং লেখা আছে 30 দিনের শর্ত সাপেক্ষে কিন্তু ভেন্যু চেঞ্জ, তারা কিন্তু যখন তখন বরাদ্দপত্র অন্য কাউকে দিতেও পারে, অনলি 30 ডেজ নোটিশে। এবং এখানে কিন্তু শর্তে উল্লেখ করা আছে যে আপনি এনএসসির সঙ্গে কথা বলে আপনি যদি কোনো কিছু রেনোভেশন করতে চান, মাঠ উন্নয়ন করতে চান বা যে কোনো কিছু, এনএসসির সাথে কথা বলে আপনাকে এনএসসির অনুমতি সাপেক্ষে আপনাকে করতে হবে, অনুমোদন সাপেক্ষে। ওইখানে যে ডেপুটি ডিরেক্টর আছে তার মাধ্যমে যেতে হবে। এখন দেখেন এনএসসি যে কাজটা করছে সেটা হলো কি, আপনি কিন্তু আমি এরপর রেফারেন্সে আরেকটা জায়গায় চলে যাই। 2014 সালে আপনার কক্সবাজার স্টেডিয়ামটাকে ক্রিকেট বোর্ডের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সেটাই ক্রিকেট বোর্ড চালিয়ে নিচ্ছে কি জানেন, তাদেরকে লিজ দেওয়া হয়েছে 48 একর। কি হয়েছে, ওইখানে 27 কোটি 70 লাখ টাকা খরচ করে যেটা সম্পূর্ণ জলে গেছে। এখন সেই জায়গাটা এনএসসি দখল বুঝে পেয়েছে, এবং এনএসসি কিন্তু এখানে বিশাল একটা কমপ্লেক্স করবে, যেটা 2,500 কোটি টাকা দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করার আমাদের যে গ্রাউন্ডটা ওইটা ইনক্লুশন হয়ে আমাদের যে দুটো মাঠ আছে, ওই দুটো মাঠে হচ্ছে। শুনেন, এখন কথাটা হচ্ছে যদি কি টোটাল জায়গাটা দিয়ে দিছে তো এনএসসি কে, না এনএসসি করবে ওইটা, এনএসসি করবে ওইটা। 2,500 কোটি টাকা যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের যে কনসালটেন্ট উনি তো আমাদেরই কাছে লোক। না আমরা ধারণা উনি যেটা বলতে চাচ্ছেন, ওই 2,000 টাকার প্রজেক্টের মধ্যে ক্রিকেট মাঠটা থাকবে, ওই দুইটা মাঠ ওইখানে থাকবে। আশেপাশে এটা তো হিউজ জায়গা, আগে একটা গলফ কোর্স ছিল ওইটা, এইখানে স্টেডিয়াম ভেঙে গেছে এবং যেটা করছিল টাকা খরচ করে। উনি বলছে যে 27 কোটি টাকা যেটা ব্যয় করা হলো আলটিমেটলি আমার কাছে থাকলো না। আবার এটা থাকবে তো, ওটা থাকবে সম্পূর্ণ এনএসসির। আচ্ছা এনএসসি শুনেন, সবই তো এনএসসির। একমাত্র আমাদের নিজেদের মাঠ যদি বলেন, ন্যাশনাল স্পোর্টস যেটা এখন আপনার 300 ফিটে আমাদের কথাটা বলছেন, সেটাই কিন্তু আমাদের ডাইরেক্ট বরাদ্দ দেওয়ার, যেটাই স্টেডিয়াম হতে। আমরা আসলে ঘর পোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, যেহেতু আমরা যে ফতুল্লা স্টেডিয়াম বললেন যেটা আপনাদের, আপনিও সেই পার্টে ছিলেন। আমাদের না, ব্যাপারটা হচ্ছে এটা তো এনএসসি, কিন্তু সেটাতেও আপনারা প্রথমবার এত বড় ভুল হলো যে একটা পলিটিক্যাল পার্টির লোগোকে ব্যবহার করে নৌকার সদৃশ স্টেডিয়াম বানানো হলো। সেখানে আপনার একটা পরামর্শ প্রতিষ্ঠানের পিছনে আমরা 80 কোটি টাকার মতো খরচ করে ফেললাম, সেটা তো ক্রিকেট বোর্ডেরই টাকা। এখন শামীম ভাই, গণমাধ্যমের প্রশ্নটা এখানে যে আবার যে ভুল যেন আমরা না করে বসি, আবার ব্যাকফায়ার করে না যেন জিনিসগুলো। এখন কথাটা হচ্ছে সব কিছুই আপনি দেখেন, আপনি কিন্তু এটা তর্কর খাতিরে না, ব্যাপারটা হচ্ছে কি, বা বলে না যে শাক দিয়ে মাছ ঢাকার বিষয় না। এখানে আমাদের এখন আমরা যারা অনেক কিছু হয়েছে তো আমরা তো জানি, এরপরে যে সিচুয়েশনটা এসছে এখন, উই আর ওয়ান্টিং টু বি ভেরি ভেরি ক্লিয়ার। স্পেশালি এটা স্টার্ট হচ্ছে আপনার বিপিএল দিয়ে, কথাটা বলছেন। প্রথম কথা হচ্ছে বিপিএল এ এবার ডিসিশন নেওয়া হয়েছে গভর্নিং বডিতে বাইরের লোক থাকবে। আমি বিপিএল তার আগে একটা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের, যে আপনাদের বিপিএল নিয়ে কাজ নাকি এনসিএল নিয়ে কাজ, বিসিএল নিয়ে কাজ? এনসিএল টি20 দিয়ে মৌসুম শুরু করতে চান, সেটা আপনারা কথা দিয়েছিলেন। বিসিএল শুরু করবেন, বিদেশি টিম আসবে, সেপ্টেম্বরে শুরু হবে, সব বদলে গেল। কেন বদলে গেল আমরা একটা বিরতির পর এসে শুনবো। দর্শক, কথা বলছিলাম ড্রাইভিং সিটিকে, বিসিবির ক্রিকেটের ড্রাইভিং সিটিকে বিপিএল নাকি বিসিএল হওয়া উচিত, সেটা নিয়ে একটু কথা বলবো বিরতির আগে। বিরতি নিচ্ছে ছোট্ট একটা।
বিপিএল এর ড্রাইভিং সিটে কে হওয়া উচিত? বিসিবি ড্রাইভিং সিটে সেটা কি বিপিএল হওয়া উচিত নাকি বিসিএল, জাতীয় ক্রিকেট লিগ, যেটা গুরুত্ব দিলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে দীর্ঘদিন ধরে শোনা হচ্ছে। আমাদের সঙ্গে মিঠু ভাই আছে, আপনাদের সমস্ত কথাবার্তা আবর্তিত হচ্ছে কখন নির্বাচন হবে, কখন বিপিএল হতে পারবে, সেটাকে ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে এনসিএল টি20 করা হচ্ছে যেন বিপিএল এর অকশনটা খুব ভালো হয়, সবাই যেন প্লেয়ার চেনে। সব টি20 ক্রিকেট কেন্দ্রিক, কিন্তু কোথায় বিসিএল, কোথায় বিসিএলও আপনার এবার খুব ভালোভাবে একটা প্ল্যানিং হচ্ছে যে বিদেশি প্লেয়ার আনা যায় নাকি, দল, হ্যাঁ দল না, দলও চেষ্টা করা হচ্ছে। আবার প্লেয়ার বেসিক্যালি আমরা যদি প্লেয়ার আনতে পারি তাহলে বিসিএল এর লেভেলটা আমাদের টেস্ট ক্রিকেট করতে ভালো করতে হলে এই যেটা কবে এটা এখন কারেন্টলি তো যেটা এটা হলো বুলবুলের স্বপ্ন, হ্যাঁ এখন এইটাকে আমরা মেটেরিয়ালাইজ করা হচ্ছে। আপনারা বিপিএল নিয়ে যত ধরনের প্রেস মিট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আপডেট হচ্ছে, একটা বিসিবির বোর্ড সবাই করেছেন আপনারা অলমোস্ট বিপিএল নিয়ে, একটা বিসিএল নিয়ে বোর্ড সভা হতে পারে না? হ্যাঁ কারেক্ট হতে পারে, এটা হচ্ছে। কিন্তু যেরকম আজকেও অনেক ডিসিশন হয়েছে, আমি কিন্তু আপনাকে বলবো যে হচ্ছে না, কিন্তু কথাটা হচ্ছে কি যে বিপিএলটা এমন একটা সিচুয়েশন যে বিপিএলটা উই নিড ইন্টারন্যাশনাল উইন্ডো। এইটাই হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল উইন্ডো, সেই ইন্টারন্যাশনাল উইন্ডো আর নির্বাচন আপনারা যেহেতু নির্ধারণ করতে পারছেন না, আপনাদের হাতে কন্ট্রোলে নাই, সেই বিপিএল তাহলে আপনারা বাদ দিয়ে বিসিএল দিয়ে কেন আপনার সিজনটা শুরু করলেন না? কারণ না বিপিএলটা না করলে যদি বিপিএল ওই ইয়েতে তাহলে এই বছর হবেই না, আমার কথাটা বুঝছেন। আর আমরা গতবার যেটা হয়েছে বা তার আগে যেটা হয়েছে কি আপনার এত মানে নানান কন্ট্রোভার্সি হয়েছে, সো আমাদের ফোকাস হচ্ছে এবার একটা ক্লিন বিপিএল দিয়ে শুরু করতে চাই নাকি। আপনাকে টি20 লিগটা শুরু হচ্ছে, বাট প্রায়োরিটি কিন্তু এবার বুলবুলের প্রায়োরিটি নাম্বার 1, মানে আমাদের প্রেসিডেন্ট প্রায়োরিটি নাম্বার 1, কিন্তু সেটা হচ্ছে মুখে সমতা, আমরা কাগজে কলমে সেই প্রায়োরিটি দেখতে পাচ্ছি না। মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। শামীম ভাই আপনারও একদম আমরা শেষ সময় আছি, আপনি কি বলবেন? প্রায়োরিটির কথা সব সময় আপনারাও লিখেছেন। দেখেন একবার কিন্তু যখন আপনি বিপিএল সেকেন্ড আসরে যখন স্পট ফিক্সিং হলো এবং এটা যখন আপনি বিচার শুরু হলো, তখন কিন্তু আপনার বিসিবির যে সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই উনি কিন্তু বলে দিচ্ছে যে পরিষ্কার করে যে বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন অনেক পার্থক্য, ঢাকা প্রিমিয়ার ডিভিশন বেটার বিপিএল থেকে, যদিও উনি বলেছেন কিন্তু এটা কিন্তু বোঝা, এবং এটাকে আমরা নিউজ করেছি, অনেক বড় করে নিউজ করা হয়েছে। পরবর্তীতে কিন্তু উনি এই সিদ্ধান্তে ওনার এই কথার মধ্যে থাকেননি, পরে কিন্তু বিপিএলকেই উনি বেশি আপনি মর্যাদাপূর্ণ ইভেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যদিও সেটা হয়নি সেভাবে। এখন কথা হলো আপনি যেটা বললেন বিসিএল 2012-13 অর্থ বছরে প্রবর্তিত হয়েছিল। বিসিএল কিন্তু অন্য একটা ফরম্যাটে, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট। শুধুমাত্র বিসিবি নর্থ ছিল হচ্ছে বিসিবির নিয়ন্ত্রণাধীন, যে বিসিবির ওই টিমের প্লেয়ারদের থেকে শুরু করে যত খরচ সকল কিছু ক্রিকেট বোর্ড বহন করতো, বাকিগুলো কিন্তু যার যার ফ্র্যাঞ্চাইজ ওনারা ব্যবহার করতো। এটা কিন্তু 10 বছরের একটা চুক্তি ছিল। চুক্তিটা শেষ হওয়ার পরে আপনি দেখেন গত 2-3 মৌসুমে বিসিএল এ কিন্তু টোটালটাই ক্রিকেট বোর্ড খরচ করে, যেখানে কোনো ফ্র্যাঞ্চাইজ আর নাই। তাহলে আপনি একটা ফ্র্যাঞ্চাইজ মডেলকে নষ্ট করছেন এবং সেইখানে আপনি কোনো ফ্র্যাঞ্চাইজ আগ্রহী প্রকাশ করতেছেন না যে বিসিএল খেলবে। এই বিসিএলটা আপনি কীভাবে শুরু করবেন? তো আপনি আপনার যে কনসেপ্ট থেকে তো আপনি বেরিয়ে আসছেন, তাহলে আপনাকে আগে করতে হবে বিসিএল এর জন্য আপনার ফ্র্যাঞ্চাইজ আনতে হবে, ভালো ফ্র্যাঞ্চাইজ আনতে হবে। যারা বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজবে নাকি বিসিএল? একই সাথে চলছে দুইটাই। আপনি দেখেন একই মৌসুমে কিন্তু বিপিএল এবং একই মৌসুমে কিন্তু বিসিএল শুরু হয়েছে এবং দুইটাই কিন্তু সুন্দরভাবে ছিল। আপনি যেটা বলতেছেন বিপিএল এর শেষ সময় 30 সেকেন্ড সময়, বিপিএল এর প্রথম দুইটা আসরে কিন্তু আপনি 67 কোটি টাকা প্রফিট দেখা গেছে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ডের। কিন্তু এর পরের আসরগুলো দেখেন 10টা আসর যোগ করলেও তো আপনি ওই পরিমাণ টাকা ক্রিকেট বোর্ডে ঢুকে নাই। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে যে আপনি ওই দুইটা বিপিএল ভালো ছিল, যেটা আপনি লোটাস কামাল যে বিপিএল মডেল করে দিয়ে গেছিল এবং বিসিএল মডেল করছিল। বিসিএল দেখেন কি পরিমাণ ভর্তুকি ক্রিকেট বোর্ড এখন দেয়, যে আপনি এনসিএল এর থেকেও বেশি ভর্তুকি ক্রিকেট বোর্ড বিসিএল এ দিচ্ছে। বুঝতে পেরেছি শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার কথা বলেছেন, মন খুলে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক তথ্য নিশ্চয়ই দর্শক আমরাও কথা বলছি না বিসিবির যে ড্রাইভিং সিট সেখানে কে আছেন, ড্রাইভিং সিটে ক্রিকেটটা থাকুক, বিসিএল থাকুক, জাতীয় ক্রিকেট লিগ থাকুক, বিপিএল মানে বিসিবি, বিপিএল যদি সুন্দরভাবে আয়োজন করতে পারে বিসিবি সফল, এই যে ব্র্যান্ডিং, এই যে ইমেজ দাঁড়িয়ে গেছে, তার থেকে বিসিবির বের হওয়া খুব বেশি জরুরি। বরং এনসিএল যদি তারা ভালোভাবে করতে পারেন, হয়তো বা মিডিয়ায় আসবে না, অত বেশি রং আসবে না, কিন্তু এটাই যে আসল ক্রিকেট, সমস্যাটা তো এখানেই। গত 25 বছর এই আলোচনাটাই হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।